হতো না। কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে শিল্পী সাহিত্যিকরা আজ থেকে না, সেই স্বাধীনতা আন্দোলনের সময় থেকে একের পর এক কবি সাহিত্যিক, রবীন্দ্রনাথ, কবি নজরুল ইসলাম থেকে শুরু করে পরবর্তীকালে একাধিক মানুষ সমাজের বিভিন্ন সময়ে রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, গান লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বহু বছর আগে তার নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। তাই কবি, শিল্পী, সাহিত্যিকরা সময় প্রয়োজনে রাস্তায় নামবেন, মিটিং এ আসবেন, এটা আজকে নতুন না। পশ্চিমবঙ্গে এই জিনিস, ভারতবর্ষে এই জিনিস বহুবার আগেও হয়েছে, আগামী দিনে হবে। তাই যে সময়টা এসে দাঁড়িয়েছি, একজন শিল্পী হিসেবে আমার মনে হয়েছে যে সাধারণ মানুষ প্রত্যেকদিন আমার মতো অভিনেতাকে টিভিতে দেখেন, সিনেমায় দেখেন, আমাদের বাঁচিয়ে রাখেন, সেই মানুষকে কিছু বলার থাকলে তার সামনে গিয়ে বলাটা আমারও কর্তব্য বলে মনে হয়েছে। তার সঙ্গে আর একটা উপরি ব্যাপার আছে, সেটা হচ্ছে এই জেলাটা, এটি কোনটা কমিয়ে দাও না ভাই, এই জেলাটা মুর্শিদাবাদ জেলা, এই বিধানসভার একটু দূরে আমার বাড়ি, লালবাগ শহরে আমার বাড়ি। তাই এটা যতটা আপনার জেলা ততটা আমারও জেলা। একটু বাড়ো, একটু বাড়ো। তাই এই জেলার একটু বাড়ো, ভালো মন্দ সবকিছুর সঙ্গে আমি ব্যক্তিগতভাবে জড়িয়ে, আমার পরিবারের লোক, আমার বাড়ির লোক, আমার ভাই, ভাইয়ের বউ, আমার জেঠুর ছেলে, তার বউ, সবাই এই লালবাগ শহরের বাড়িতেই থাকে। তাই এই জেলার বিভিন্ন কাজকর্মের মধ্যে আমার থাকাটা অধিকার আছে এবং দায়িত্ব আছে বলে আমি মনে করি। আপনারা সোশ্যাল মিডিয়া বলুন, টেলিভিশন বলুন, সব দেখেন, আপনারা জানেন যে এই মুহূর্তে কি চলছে। সামনে নির্বাচন, এই নির্বাচনটা দেশের নির্বাচন, রাজ্যের নির্বাচন নয়। কিন্তু তা সত্ত্বেও রাজ্য নিয়ে কথা ওঠে। কেন ওঠে? যেমন একটা পাড়া আরেকটা পাড়া নিয়ে একটা অঞ্চল তৈরি হয়, সেই অঞ্চলগুলো নিয়ে একটা পঞ্চায়েত হয়, পঞ্চায়েতগুলো নিয়ে জেলা পরিষদ হয়, জেলা পরিষদ নিয়ে একটা জেলা হয়, আবার জেলাগুলো মিলিয়ে রাজ্য হয়, আবার রাজ্যগুলো মিলিয়ে দেশ হয়। তাই দেশের আলোচনা যখন আসে তখন রাজ্যের আলোচনা, আপনার পাড়ার আলোচনা, সবটাই উঠে আসবে, কারণ সবটাই দেশেরই পার্ট, সবটা নিয়েই তো ভারতবর্ষ। এখন আমাদের ভাবতে হবে ভোটের আগে আমাদের কি নিয়ে ভাবা উচিত, কারণ আমরা যারা সাধারণ মানুষ, এই একটা সময় নেতারা, মন্ত্রীরা আমাদের কাছে আসেন, হাত জোর করে আমাদের কাছে আসেন। তাই এই সময়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি এই সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে আগামী দিনে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। বিজেপি তার নেতৃত্বে গোটা ভারতবর্ষে গরিব মানুষ আরো গরিব হচ্ছে, বড়লোক আরো অনেক বড়লোক হচ্ছে। আর আপনার রাজ্যে এই লকডাউনের সময় আমরা দেখেছি হাজার 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 মানুষ তারা ট্রেনে করে, বাসে করে ফিরে আসছে। তার কারণ এই রাজ্যে তাদের কাজ নেই, তারা কাজের জন্য তাদের পরিবার ছেড়ে, তাদের মা, ভাই, বন্ধু, বাবা, স্ত্রী, সন্তানকে ছেড়ে কেউ ব্যাঙ্গালোর, কেউ হায়দ্রাবাদ, কেউ চেন্নাই, ওই গরমের মধ্যে একটা গুপচি ঘরে দল বেঁধে একসঙ্গে থেকে তারা ওখানে কাজ করছে। তাদের নিজের পরিবারের সঙ্গে থাকার কোনো অধিকার নেই, সুযোগ নেই। কেন নেই আমরা জানি। যদি আমার হাতে কাজ থাকে, যদি অর্থ থাকে, তাহলে আমি আমার পরিবারকে ছেড়ে ওই চেন্নাই ও হায়দ্রাবাদে পড়ে থাকবো না। তার মানে অর্থ নেই, মানুষ গরিব হচ্ছে আরো, তাই একটু কাজের প্রয়োজনে তাকে ছুটে যেতে হচ্ছে বাইরে। কারো ভালো লাগে না নিজের পরিবার পরিজনকে ছেড়ে বাইরে থাকতে, কিন্তু নেতারা এটাই চাইছে। কেন চাইছে? দুটো জিনিস আছে। একটা হচ্ছে আপনি যত গরিব হবেন, আপনারা যত গরিব হবেন,
আপনার যখন দুবেলা পেটের ভাত জুটবে না, তখন একবেলা যদি আপনাকে কেউ এক মুঠো মুড়ি দেয়, তাকে আপনার ভগবান মনে হবে, তাই তো? যখন আপনার দুবেলার পেটের ভাত জুটবে না, তখন একবেলা কেউ যদি আপনার হাতে এক মুঠো মুড়ি দেয়, আপনার তাকেই ভগবান মনে হবে। তাই আমাদের মোদী সাহেব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাই এত ভাতা নিয়ে, ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, এই কথাগুলো বারবার করে বলেন। তার কারণ আপনাদের তো রোজগার নেই, ছেলে মেয়ের চাকরি নেই, তাই আপনাদের কাছে আপনারা যত গরিব হবেন, ওই ভাতার জন্য আপনার চাহিদাটা তত বাড়বে। তার কারণ আপনি ভাববেন, ওই ভাতাটা না পেলে আমি বাঁচবো কি করে। তাই ওরা চাইছে আপনি আরো গরিব হন, আর ওই ভাতার দিকে তাকিয়ে তখন 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা। আমি বলি 1200 না, গরিব মানুষের ভাতাটা আরো 3 ডাবল করে দেওয়া উচিত। তার কারণ এই ভাতার ঘোষণা যারা করেন, সেই সব নেতা মন্ত্রী, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। তাদের গাড়ি বাড়ি, তাদের বিলাসিতা দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। তারা যদি মানুষ হয়ে জন্মে এই পৃথিবীতে অত সুখ, স্বাচ্ছন্দ্য, বৈভব, অত কিছু উপভোগ করতে পারে, তাহলে গরিব মানুষের অধিকার আছে যে ভাতা পায় তার 3 ডাবল ভাতা পাওয়ার, এর তার অধিকারের মধ্যে পড়ে। তার কারণ ওই যে ভাতাটা যেটা আসে না, ওটা আমার আপনার টাকা, কোন নেতা মন্ত্রীর পকেটের টাকা নয়। আমাদের মুখ্যমন্ত্রী যখন বলেন আমি এটা করে দিয়েছি, সেটা করে দিয়েছি, এটা দিয়েছি, সেটা দিয়েছি, কখনো সুযোগ পেলে জিজ্ঞেস করবেন কোথা থেকে দিয়েছেন, কার সম্পত্তি দিয়েছেন? লক্ষ্মীর ভান্ডারের টাকা কার টাকা? কন্যাশ্রীর টাকা কার টাকা? যুবশ্রীর টাকা কার টাকা? আমি আপনি খেটে রোজগার করি, সরকারের ঘরে ট্যাক্স দিই, সেই টাকাটা আমাদের কাছে আসে। উল্টে যাদের আমরা নেতা মন্ত্রী বানাই, মাস গেলে তারা কত টাকা মাইনে পায় জানেন কি আপনারা? 1,22,000, এখান থেকে বলে দিলেন 1,22,000 টাকা মাস গেলে তারা শুধু মাইনে টাকা পায়। এবার তাদের বাকি সবই তো ফ্রি। মন্ত্রীরা যেখানে যায়, তাদের গাড়ি বাড়ি, খাওয়া দাওয়া, মাথার উপর হেলিকপ্টার, 1000টা পুলিশ, মন্ত্রী শান্তি নিয়ে তারা চলে। কে দেয় টাকা? আমেরিকা, ইংল্যান্ড, বিদেশ থেকে কেউ? ওনাদের নিজেদের কষ্ট করে রোজগারের টাকা, ব্যবসার টাকা? না, টাকাগুলো আপনারা দেন, আপনারা দেন, টাকাগুলো আমরা দিই। ওই যে মন্ত্রীরা যখন গাড়ি চেপে যায় সাইরেন বাজিয়ে, ওই গাড়ির তেলের টাকা আপনারা দেন। তার আগে পেছনে যে পুলিশ থাকে ডিউটি করে, সে পুলিশের মাইনে আপনারা দেন। তারপরেও যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন আমি দিলাম, আমি দিলাম, আমি দিলাম, তখন প্রশ্ন উত্তর ইচ্ছে করে কবে দিলেন আর কোথা থেকে দিলেন? আমাদের টাকা আমাকে দিয়ে এত কথা বলছেন। আপনার তো দেওয়া ছিল ওরা অনেক কিছু, এতদিন সময় পেলেন, কেন পশ্চিমবঙ্গে একটা কলকারখানা হলো না? আগে ছোটবেলায় বাবা মা যখন মেয়ের বিয়ে দিত, তারা সরকারি চাকরি খুঁজতো। তারা বলতো যে মাইনে কম হচ্ছে হোক, সরকারি চাকরি মানে একবার চাকরি পেলে সে চাকরি আর যাবে না, ভবিষ্যৎটা তার নিশ্চিন্ত। কি দেখলাম আমরা? 26,000 সরকারি চাকরি চলে গেল। কেন চলে গেল? সরকারি চাকরি তো আগেও হয়েছে পশ্চিমবঙ্গে, কই কখনো তো এরকম হয়নি। স্কুলের পরীক্ষা তো আগেও হয়েছে। জেএসএসসি, যার যে পরীক্ষার কথা বলা হচ্ছে, স্কুল সার্ভিস কমিশন 2011 আগে পশ্চিমবঙ্গে 10টা 11টার উপর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে, কয়েক লক্ষ ছেলে মেয়ে চাকরি পেয়েছে। কই তাদের একজনও কেন রাস্তায় বসে নেই? প্রশ্ন করতে হবে। তো এটা কোনো রাজনীতির ব্যাপার নয়, কোনো পার্টি পলিটিক্সের ব্যাপার নয়। যে 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেল, সেখানে সব দলের ছেলে মেয়ে আছে, সিপিএমও আছে, কংগ্রেসও আছে, তৃণমূল আছে, সব পরিবারের ছেলে মেয়ে আছে। তাদের জীবনটা নষ্ট হয়ে গেল।
কাদের জন্য নষ্ট হলো? মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কোর্ট এটা করেছে, কখনো বলছেন বিরোধীরা এটা করেছেন। না, সত্যি কথা নয়, এটা সত্যি কথা নয়। সত্যিটা কি? সত্যি হচ্ছে এটা, ওই চালের মধ্যে কাঁকড় তেমন করে মিশিয়ে দেওয়া হয়েছে, হাইকোর্টের বিচারপতিরা চাল আর কাঁকড়কে আলাদা করতে পারছেন না। তারা সরকারকে বলেছিলেন যে তোমরা আমাদের জানিয়ে দাও কোনটা কাঁকড় কোনটা চাল, আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। একদিন না, দিনের পর দিন, মাসের পর মাসে মামলা উঠেছে। তোমরা বলে দাও কে চাকরি পাওয়ার যোগ্য, কে চাকরি পাওয়ার যোগ্য নয়, আমরা মেনে নেব, সেই অনুযায়ী আমরা রায় দেব বলেছিল সরকার, জানিয়েছে। এই পরীক্ষাটা প্রথম থেকে শেষ অবধি দুর্নীতিতে ভরা। এটা একটা সহজ ব্যাপার দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমাদের ছেলেমেয়েরা যারা এখানে পরীক্ষা দিয়েছে, ওরা তো ছোট, আমাদের সময় কি আমাদের থেকে একটু ছোট যারা বা একটু বড়, সারা জীবন পরীক্ষা দিয়ে আমরা দেখতাম স্কুলের বোর্ডে পুরো নাম্বার দিয়ে, নাম দিয়ে একটা মেরিট লিস্ট টাঙানো থাকতো। আমরা গিয়ে দেখতাম কে কত নাম্বার পেয়েছে। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরবর্তীকালে ইন্টারনেট দেখে আমরা দেখতাম আমার নামটা আছে কিনা, পাশ করেছে কিনা, একটা লিস্ট পাওয়া যেত। একটা সরকার এলো, লিস্টটাই গায়েব করে দিল, কোনো লিস্ট নেই। যেটাকে বলছে না কোর্টে মেরিট লিস্ট, ওই মেরিট লিস্টটা হচ্ছে ওটা, যে পরীক্ষায় কে কত নাম্বার পেয়েছে পুরো লিস্টটা টাঙিয়ে দেওয়ার কথা, ইন্টারনেটে দিয়ে দেওয়ার কথা, ওই লিস্টটা ওরা দিল না। কেন দিল না? লিস্টটা দিলে, ধরুন আমার পাশের বাড়ির ছেলেটা পড়াশোনায় খুব খারাপ, আমি জানি, ওই লিস্টটা দিলে আমি জেনে যাব আমি পড়াশোনা করে 105 পেলাম, ও জীবনে পড়াশোনা না করে 150 পেল। আমি চাকরি পেলাম না, ও চাকরি পেল। লিস্টটা দেখলে আমি জেনে যাব যে আমি যোগ্য প্রার্থী, আমি চাকরি পেলাম না, কিন্তু অযোগ্য লোকটা চাকরি পেয়ে গেল। এটা যাতে কেউ জানতে না পারে, তার লিস্টটা তুলে দেওয়া। লিস্টের সিস্টেম নেই এখন। চাইলে বলা হচ্ছে পরীক্ষার যে কপিগুলো আপনারা শুনেছেন মিডিয়াতে বলে ওয়ে মার্কশিট, যে কাগজে পরীক্ষা দেওয়া হয়, ওটা নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন? তার কারণ ওটা দেখলে ধরা পড়ে যেত কতটা চাল আর কতটা কাঁকড়। তাহলে এই একটা সরকার যে এইভাবে একটা দপ্তরের ক্ষেত্রে এইরকম দুর্নীতি করে এসছে, তারপরে খাদ্য দপ্তর, হাজারটা দপ্তর আছে, তারা যখন যেখানে যাবে এর বাইরে ভালো কিছু তাদের কাছে প্রত্যাশা করতে পারি আমরা? এই এত এত ছেলে মেয়েকে যারা পথে বসালো, এতগুলো পরিবারকে যারা পথে বসালো, তাদের থেকে কি মানবিকতা আশা করেন আপনারা? তাদের থেকে কি দুর্নীতিমুক্ত প্রশাসন আশা করেন আপনারা? তাদের থেকে একটাই জিনিস আশা করা যায়, যে তাদের সম্পদ বাড়বে বাড়বে বাড়বে, অনেক বড় লোক তারা হবে, আর আপনার আমার ঘরে, গরিব মানুষের ঘরে কিছু ভাতা আসবে। সেই ভাতাটা আবার কি করে বেরোয় জানেন? বেরোয় এইভাবে, কোন বাড়ির মা বোন এখন মাসে 1000 টাকা কি 1200 টাকা পাচ্ছে, 12 মাসে 12,000 টাকা। আমরা যখন কলেজে পড়েছি, আমাদের কলেজে বছরে 50 টাকা লাগতো, এখন কলেজে ভর্তি হতে লাগে 5,000, 10,000, 15,000, 20,000, এক একটা সাবজেক্টের জন্য এক একটা রেট। আমাদের সময় ছিল না। তাহলে যে মায়ের হাতে মাসে 12,000 টাকা দেওয়া হচ্ছে, সেই মায়ের ছেলে কলেজে পড়তে গিয়ে 20,000 টাকা চলে যাচ্ছে। এটা বলার জন্য আমি রাস্তায় নেমেছি। এই যে স্কুলগুলো, সরকারি স্কুলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, অযোগ্য শিক্ষকদের যে স্কুলে চাকরি দেওয়া হচ্ছে, কেউ কি চাইবেন তার ছেলেকে সেই স্কুলে পড়াতে? কেউ কি চাইবেন? তখন কি চাইবো আমরা? দেখবো এলাকায় প্রাইভেট স্কুল কি আছে। প্রাইভেট স্কুলে বিনা পয়সা আপনি পড়তে পারবেন? ছেলেকে পড়াতে পারবেন? পারবেন না, আপনাকে টাকা দিয়ে পড়াতে হবে। তাহলে যে মা মাস গেলে বছরে 12,000 টাকা লক্ষ্মীর ভান্ডার পাবেন, সেই মা তার ছেলেকে যখন প্রাইভেট স্কুলে ভর্তি করবেন, তার ডাবল টাকা শুধু ছেলে স্কুলের মাইনে দিতে বেরিয়ে যাবে। এই কথাগুলো আপনাদের বলতে এসেছে, কোনো পার্টির কথা নয় এটা। তাই আপনাদের কাছে সময় এসেছে একই জিনিস। কেন্দ্রের সরকার এই যে উনি বলছিলেন যে 15 লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার দাবি, সবার গরিব মানুষের অ্যাকাউন্টে পড়বে, কালো টাকা ফিরিয়ে আনবে,
কিচ্ছু ফিরে আসেনি, কোনো গরিব মানুষের অ্যাকাউন্টে বিজেপি সরকার 1 লক্ষ টাকাও দেয়নি। তাহলে কেন আমরা এদের রাখবো, কেন এদের চাইবো? ভারতবর্ষের বুকে বিজেপির অবস্থা ভালো নয়, যতই আপনি প্রধানমন্ত্রী আপকে বার 400 পার বলুন না কেন, ভারতবর্ষের বুকে বিজেপির অবস্থা ভালো নয়। যারা নিয়মিত একটু কাগজপত্র পড়েন, লেখালেখি পড়েন, তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন ভারতবর্ষে বিজেপির অবস্থা ভালো নয়। মানুষ বুঝতে পারছে মন্দির দিয়ে পেটের ভাত হয় না। মানুষ বুঝতে পারছে মন্দির মসজিদ তার অন্তরে আছে। যারা ধর্মপ্রাণ মানুষ, ধর্মবিশ্বাসী মানুষ, তাদের আল্লাহ, তাদের ঈশ্বর তাদের অন্তরে থাকে। ভোটের বাজারে তাদের ব্যবহার করার কথা নয়। এই দুটো সরকার কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে একটা সূক্ষ্ম ধর্মীয় ইঙ্গিত দিয়ে চলেছে। কেন? তার কারণ যাতে আসল প্রশ্নগুলো থেকে আপনার মুখটা ঘুরিয়ে দেওয়া যায়, তাই প্রত্যেকদিন এই জাতীয় ইঙ্গিত দেওয়া হচ্ছে। এটা নতুন খেলা নয়, পুরনো খেলা। যখন ভারতবর্ষ পরাধীন ছিল, যখন আমাদের দেশ ব্রিটিশরা শাসন করত, এই পলিসি ওরা নিয়েছিল। হিন্দু মুসলমানের বিরোধ লাগাবার জন্য মন্দিরে এটা ফেলে আসছে, মসজিদে এটা ফেলে আসছে, দুটোর মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছে। লাভ কি হতো? তার কারণ আপনি গরিব মানুষ, আমি গরিব মানুষ, আপনি হিন্দু আমি মুসলমান, আমার পাড়ায় কোনো অন্যায় হলে যাতে আপনি একসাথে মিছিল করতে না পারি, তাই আমাকে আপনাকে সবসময় ভাগ করে দিতে হবে, তাতে ওদের লাভ আছে। এটাই ছিল ব্রিটিশ পলিসি। সেই একই পলিসি আজকে ভারতবর্ষে, আজকে পশ্চিমবঙ্গে চলে আসছে। আমি তো এই জেলাতে বড় হয়েছি, আমাদের মধ্যে কোনোদিনই সম্পর্ক ছিল না, আমাদের বন্ধুদের মধ্যে কোনোদিন অবিশ্বাস্য সম্পর্ক ছিল না। দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, মহরম কোথাও কোনো সমস্যা ছিল না। আজকে কথাগুলো কেন বারবার উঠে আসে? তার কারণ নেতারা চায় আসল কথাগুলো সরিয়ে এই কথাগুলো আপনাদের ভাবাতে, যাতে আপনারা যেটা সত্যিকারের নির্বাচন নিশু হওয়া উচিত সেখান থেকে আপনাদের সরিয়ে আনা যায়। মুর্শিদাবাদ জেলার কাছে একটা বড় সুযোগ এসেছে। গোটা রাজ্য তো বটেই, গোটা ভারতবর্ষের নজর আছে জেলার উপরে। কংগ্রেসের একজন রাজ্যের সর্বোচ্চ স্তরের নেতা অধীর চৌধুরী এবং বামপন্থীদের রাজ্য স্তরের সর্বোচ্চ নেতা মোহাম্মদ সেলিম, দুটো মানুষ কাঁধে কাঁধ দিয়ে লড়াই করছে একসঙ্গে। পাশে জঙ্গিপুরে মুর্তাজা সাহেব। এরা যখন লোকসভায় বক্তব্য রাখবে, এর ধারে কাছে বহু লোক টিকতে পারবে না। আমি উত্তরবঙ্গ থেকে ঘুরে এলাম, আরো বহু জায়গায় যাচ্ছি, তারা বলছে মুর্শিদাবাদ জেলা 2026-এ গোটা রাজ্যকে পথ দেখাবে। তাই আমাদের কাছে সুযোগ এসেছে, সুযোগটা গ্রহণ করার। মাননীয় মুখ্যমন্ত্রী যাদের সাংসদ বানান, দিল্লিতে পাঠান, তারা কদিন যান? তারা দিল্লির সংসদে কদিন যান? এনআরসির মতো বিল যখন পাস হয়ে যায় লোকসভায়, তখন তৃণমূল কংগ্রেসের অর্ধেক সাংসদ উপস্থিতি থাকতে পারেন না। অথচ তারা কিন্তু আমার আপনার ভোট নিয়ে, আমার আপনার দায়িত্ব নিয়ে তারা ওখানে গিয়েছে, অথচ তাদের সেদিন থাকার সেখানে সময় হয় না। এই যে সন্দেশখালী, এত বড় ঘটনা ঘটে গেল, অত অত মায়েরা, মহিলারা রাস্তায় নেবে, তাদের কথা গোটা রাজ্যের মানুষকে, দেশের মানুষকে বললেন। কিন্তু ওই অঞ্চলে লোকসভায় তৃণমূল কংগ্রেসের একজন সদস্য ছিলেন, যিনি লোকসভায় একজন এমপি, একজন মহিলা। আপনারা একদিনও দেখেছেন সন্দেশখালীর মহিলাদের পাশে গিয়ে তাকে দাঁড়াতে? এক বেলার জন্য দেখেছেন? যত মহিলা রাস্তায় এসে তাদের অসম্মানের কথা যখন জানাচ্ছে মিডিয়ার কাছে, তাদের কাছে একদিনের জন্য যেতে দেখেছেন সন্দেশখালীর যিনি মাননীয় বিধায়ক ছিলেন সেই সময়ে? দেখেননি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও যেতে দেখেননি। আমাদের মহিলাদের জন্য যার অন্তরে নাকি এত ভালোবাসা, আমাদের মায়েদের জন্য না যার এত ভালোবাসা, সন্দেশখালীর মায়েদের উপর, মহিলাদের উপর যে নিকৃষ্টতম, জঘন্যতম অত্যাচার হলো,
সেই ঘটনাকে উনি আমলই দিলেন না, বলছে কোথাও কিছু হলে একটু আধটু আমরা ঠিক করে দিয়েছি। আপনারা ভাবতে পারবেন না কি হয়েছে। যদি কখনো সুযোগ আসে, আমার কথা না শুনে সন্দেশখালীর কাউকে এখানে আসতে বলুন, এসে বলুন তাদের অভিজ্ঞতা বলতে। কোনো দল রাজনীতির ঊর্ধ্বে আপনি মানে দল দেখে আনবেন না। ও যে কোনো ওই অঞ্চলে যে মানুষগুলো এই রাস্তায় নেমে দীর্ঘ আন্দোলনটা করেছিল, কাউকে নিয়ে আপনি তাদের কথা শুনুন, ভাবতে পারবেন না কি চলেছে। অর্ধেক তো জানাই যায়নি। মাননীয় মুখ্যমন্ত্রী বলছে জানলে সিদ্ধান্ত আমি ব্যবস্থা নিতাম। কি জানলে? বিঘের পর বিঘে মাঠ জমি দখল হয়ে ভেড়ি হয়ে গেল। সেখানে পঞ্চায়েত আছে তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের। উনি জানতে পারলেন না? ভূমি দপ্তর কার আন্ডারে? মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর। বিঘের পর বিঘে জমি লুট হয়ে গেল, জানতে পারলেন না? বলছেন জানলে ব্যবস্থা নিতাম। কবে জানবেন? পুলিশ আপনার, প্রশাসন আপনার, এমপি আপনার, এমএলএ আপনার, পঞ্চায়েত আপনার। তাহলে যদি জানতেই না পারেন, তাহলে আপনি পদে আছেন কেন? আপনার তো অধিকার, দায়িত্বের মধ্যে পড়ে জানাটা। আসলে জানতেন, কেন কিছু বলেননি? তার কারণ বিরোধী শূন্য পঞ্চায়েত করতে হলে শেখ শাহজাহানদের মতো মানুষকে দরকার। তাই শেখ শাহজাহানরা যখন রাতারাতি অত লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেলেন এবং উনি ওনার দায়িত্বে সন্দেশখালী ও বিস্তীর্ণ অঞ্চলকে বিরোধী শূন্য করার দায়িত্ব নিলেন, তখন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব দেখলো যে আমার তো লাভই হচ্ছে, তাই যা হচ্ছে হোক, আমি ওদিকে তাকাতে যাব না। যদি তাকাতেন তাহলে আজ কি অবস্থা হবে? সন্দেশখালীতে একটা, গোটা রাজ্যে এরকম কত জায়গায় ছড়িয়ে আছে, একটু খুঁজলে জানতে পারবেন। এই কথাগুলো বলাটা দরকার। আমার জেলার মানুষকে আমি বলতে চাই, তাই আপনার কাছে এসেছি। কোনো দলের ব্যাপার নয়। আর এর বিহিত চাই, অপরাধীদের শাস্তি চাই। তাই এই সরকারটার পরিবর্তন চাই, দিল্লিতে পরিবর্তন চাই। দিল্লিতে তো পরিবর্তন হবে, কিন্তু মাথায় রাখুন দিল্লির বিজেপি সরকার তো অবস্থা ভালো নয়। তাই বিজেপি যদি বিপদে পড়ে, বিজেপি সরকারকে অতীতে যারা যারা সাহায্য করেছিল তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস অন্যতম। তাই আগামী দিনে বিজেপি বিপদে পড়লে এই তৃণমূল কংগ্রেস যে তাকে সমর্থন সাহায্য করবে না, তার কি গ্যারেন্টি আছে বলুন? এবং বিজেপি একই সাহায্য করে যাচ্ছে। আপনারা নারদ বলে যে কেলেঙ্কারি দেখেছেন, যে ভিডিওগুলো দেখেছেন, আপনারা হাত পেতে যারা টাকা নিয়েছে, দুপক্ষেরই আছে, তৃণমূলেরও আছে, বিজেপিরও আছে। এত বছর পার হয়ে গেল, এতগুলো সাংসদের নাম এসেছিল, বিজেপি লোকসভায় ক্ষমতায় আছে, একজন সাংসদকেও বিজেপির এথিক্স কমিটি একজন সাংসদকেও একদিনের জন্য ডাকেনি। বিজেপির ক্ষমতার মধ্যে ছিল, যেহেতু সাংসদদের টাকা নিতে দেখা গিয়েছিল, লোকসভার এথিক্স কমিটি, এলকে আডবাণী যার দায়িত্বে ছিলেন, তার ক্ষমতা ছিল ওই সাংসদদের ডেকে এনে প্রশ্ন করার যে কেন এটা করেছেন। একজন কেউ ডাকেনি, তাহলে বোঝাপড়াটা কোথায় আপনারা বুঝুন। রাজ্য অনেক চিৎকার চেঁচামেচি করছে। ওই একটা গল্প কদিন আগে পড়ছিলাম, দুজন হকার একটা বাসে উঠেছে, একটা শনপাপড়ি নাকি বিক্রি করছে। একজন বলছে 10 টাকা, ও বলছে, আরেকজন বলছে 10 টাকা। এ বলছে তুই কেন আমার টাইমে উঠলি, ও বলছে তুই কেন একসঙ্গে উঠলি। এবার কম্পিটিশন শুরু হলো। একজন বলছে পাবলিককে আমি 8 টাকা প্যাকেট দেবো, বলছে আমি তাহলে 7 টাকা প্যাকেট দেবো। তখন বলছে কি তুই 7 টাকা দিবি? পাবলিককে বলছে 5 টাকা প্যাকেট দেবো, শনপাপড়ি নেবেন? ও বলছে আমি 4 টাকা দেবো, তোকে বেচতে দেবো না, আমি 4 টাকা প্যাকেট দেবো। লোক হু করে প্যাকেট কিনছে, সব বিক্রি হয়ে গেল। ওমা, কিছুক্ষণ পরে দেখা গেল ওই দুটো লোক একসঙ্গে বসে হাসছে আর চা খাচ্ছে। ওটা পুরোটাই প্ল্যান ছিল, ঝগড়াটা পুরো শনপাপড়ির প্যাকেটে বিক্রি করার জন্য দুজনে ঝগড়া করবে প্ল্যান করে বাসে উঠেছিল।
পুরো প্যাকেটটা বিক্রি করে দুজন একসঙ্গে বসে চা খাচ্ছে। এই পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলের ঝগড়াটা ঠিক অনেকটা ওই রকম। কিন্তু বলার জন্য আমি আপনাদের কাছে এসেছিলাম, এটা কোনো রাজনীতির ব্যাপার নয়। আমাদের কাছে সুযোগ এসেছে এই অবস্থা পাল্টে দেওয়ার। আমি চাই আমার জেলার মানুষ এই জেলায় থাকুক, তার পরিবারের কাছে থাকুক, তার এখানে কাজ হোক, সে এখানে রোজগার করুক, কলকারখানা হোক। আমি চাই কম বয়সী ছেলেমেয়েরা তারা স্বপ্ন দেখুক। এই হরিহর পাড়ার কাছে একটা কলেজের একটি মেয়ের সাথে কথা হচ্ছিল, তাকে বললাম তুমি কি পড়ছো, কি ভাবছো, কি তোমার জীবনের স্বপ্ন? বলছে কাকু আমার কোনো স্বপ্ন নেই। আমি বললাম কেন? বললো কাকু আমি তো কলেজে পড়ছি, আমাদের 7-8 বছর আগে যে দাদা দিদিরা পাশ করে গেছে তাদেরই তো কিছু হলো না, তাদেরই কোনো স্বপ্ন নেই, তাহলে আমি কাকু কি করে স্বপ্ন দেখবো? আমি কোনো উত্তর দিতে পারলাম না। যদি আপনারা চান যেটাই ভালো, এতে ভালো আছেন, তাহলে থাকবে। আর যদি না চান, তা না চান, ওই ছেলে মেয়েদের মুখে মুখটা হাসি দেখতে চান, তাহলে আপনাকে পরিবর্তন করতে হবে। এবার লোকসভা, পরের বার বিধানসভা। বিধানসভার কথা এখন বিস্তারিত আসছি না, কিন্তু হ্যাঁ শুরুয়াতটা এখান থেকে হতে পারে এবং মুর্শিদাবাদ তার দায়িত্ব নিতে পারে। রাজনীতির মঞ্চে আপনাদের বলতে হবে, আমরা এই প্রথম দেখছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে, রাজনীতির মঞ্চে ধর্মের কথা হচ্ছে, ধর্মের মঞ্চে রাজনীতির কথা হচ্ছে। কেন? উনি একটু বলছিলেন যে ঈদের সময় রেড রোডের যে জমায়েত, তার কথা বলছিলেন। ঈদের জমায়েতে আমরা কোনোদিন দেখেছি কোন রাজনৈতিক বক্তব্য রাখতে কাউকে? কোন ধর্মীয় সমাবেশে আমরা দেখেছি কখনো হিন্দু বলুন, মুসলমান বলুন, পুজোতে গিয়ে কি ঈদে গিয়ে সেই জমায়েতে গিয়ে কেউ রাজনীতির কথা বলছেন? আমরা দেখিনি। একটাই কারণ হচ্ছে যাতে আমরা আসল প্রশ্নগুলো তুলতে না পারি, আসল কথাগুলো তুলতে না পারি। মুর্শিদাবাদ জেলায় আপনারা জেনে রাখুন, একের পর এক অত্যন্ত কম বয়সী মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, তাদের পড়াশোনা করা হচ্ছে না। আর এই কম বয়সে বিয়ে হলে কি হয় আপনারা জানেন, তার অসুখ বিসুখ, তার পরবর্তী জেনারেশন তার অসুস্থ হয়ে জন্মায়। আটকানো যাচ্ছে না কেন? বাবা মার কাছে তো কোনো দিশা নেই, মেয়েটা কি করবে এরপরে, কোনো চাকরি নেই, কোথায় যাবে, তার মেয়েটার কাছে কোনো স্বপ্ন নেই। তাই ভাবছে কোন রকম একটা তার ব্যবস্থা করে দিতে। এটা আজকের দিনে 2024-এ দাঁড়িয়ে এটা হতে পারে? অথচ উল্টো দিকে নেতাদের ঘরের দিকে তাকান, তাদের বাড়িগুলো দেখুন, তাদের ছেলে মেয়েদের দেখুন, তাদের আত্মীয় স্বজনদের দেখুন, আঙুল ফুলে কলা গাছ, কলা গাছ এখন বট গাছ, এখন বট গাছ হয়ে গেছে। কোথা থেকে এলে এত টাকা? টাকাটা আমার আপনার টাকা। ঠিক যেভাবে ভারতবর্ষ নিরিখে ঠিক কয়েকটা লোক বড় হচ্ছে আর গোটা দেশ গরিব থেকে গরিব হচ্ছে। এই অর্থনীতি নিয়ে যারা সারা পৃথিবীতে গবেষণা করেন, তারা নিয়মিত লিখছেন যে স্বাধীনতার পরে এত বৈষম্য, মানে বড় লোকের এত টাকা আর গরিবের এত কম টাকা স্বাধীনতার পর ভারতবর্ষে প্রথম হয়েছে। আর পশ্চিমবঙ্গের এই অবস্থা এই প্রথম, যেখানে একের পরে গ্রামগুলো পুরুষ শূন্য হয়ে যাচ্ছে, মহিলারা, বয়স্করা আর বাচ্চারা গ্রামে থাকছে, পুরুষ মানুষ সব চলে যাচ্ছে কাজ করতে, লেবার খাটতে। কেন হবে এই অবস্থা? কাজ তো দেওয়ার দায়িত্ব তো সরকারের। একের পর এক প্রকল্প ঘোষণা করে। আমি সেদিন শুনছিলাম একটা বিশ্ববিদ্যালয়ের কথা, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, এটা একাধিক নাম দিয়ে দেয়। উপাচার্য কি বলতে পারবেন না, বিল্ডিং কোথায় বলতে পারবেন না, কজন স্থায়ী টিচার বলতে পারবেন না, কিন্তু নাম বলে দেবে এতগুলো বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, এতগুলো হাসপাতাল হয়ে গেছে। ডাক্তার কে? কজন ডাক্তার আছে কোথায়? চিকিৎসার খরচ কি? স্বাস্থ্যসাথী কার্ড, আপনারা জানেন যে বেশিরভাগ জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড তো নিতে চায় না, 1 নম্বর। 2 নম্বর, নিতে চাইলে এক্সট্রা টাকা দিতে হয়। 3 নম্বর, ওটা তো একটা কার্ড। আপনাকে যদি কলকাতা শহরে একটা বড় অসুখের চিকিৎসা করাতে যেতে হয়, কলকাতা শহরে যাওয়া আসা থাকা, তার ওষুধ, তার খরচ দেওয়ার সামর্থ্য আছে আপনাদের? জমি বেচে দিতে হয়।
সম্পত্তি বেচে দিতে হয় বাড়িতে কোনো বড় অসুখ হলে, আর একটু সামান্য কিছু হলে কলকাতা ছুটতে হয়। লোকালে তো চিকিৎসা হবেই না, জেলাও দায়িত্ব নিতে চায় না, আগেই কলকাতা। তার জন্য দেখবেন লোকে বলছে খালি ভেলোর যায়, তবু একটু ডেটটা পাওয়া যাবে তাড়াতাড়ি, একটু ভালো হওয়ার সুযোগ আছে। কেন হবে? আমাদের মুখ্যমন্ত্রী এত পরিমাণ সমর্থন পেয়েছিলেন, এত ভোট পেয়েছিলেন, এত মানুষের ভালোবাসা পেয়েছিলেন, কেন পশ্চিমবঙ্গের বুকে একটা বড় কারখানা হলো না? কেন এই বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্য পথটা তৈরি হলো না? কেন লোকসভায় প্রশ্নগুলো ওঠেনি? আমার মতো বহু সহ অভিনেতা অভিনেত্রী যারা লোকসভার সাংসদ, তারা কদিন যান লোকসভায়, কদিন যান বিধানসভায়? তারা নিজেদের নাটক, সিনেমা, থিয়েটার, গান, বাজনা, ফাংশন নিয়ে মেতে আছেন। থাকুন না আপনাদের কাজ নিয়ে। লোকসভার পোস্টটা, এমপির পোস্টটা ওই জন্য তৈরি হয়নি। তারাও মাস গেলে প্রচুর টাকা পান। কি দেন আমাদের? মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রত্যেককে দাঁড় করিয়েছিলেন। কেন দাঁড় করিয়েছিলেন? কাজে যাদের সময় নেই লোকসভায় যাওয়ার, কাজ করার, আমাদের কাছে সময় এসেছে এবার। তো একটা ইয়াং ফোর্স নেমেছে। বাম কংগ্রেস জোটটা নিয়ে অনেকে আপনাকে নানা কথা নিয়ে বলছিলেন যে কি করে হলো, মুর্শিদাবাদ জেলায় বাম কংগ্রেস এত লড়াই হয়েছে, অমুক হয়েছে, তাহলে কি করে জোট হবে? জেলা তো একটাই, বাড়ি যদি একটা হয়, 5টা ভাই থাকলে 5টা ভাইয়ের মধ্যে নানা বিষয়ে মত পার্থক্য, মনোমালিন্য থাকে। কিন্তু বাড়িতে যদি আগুন লাগে তাহলে 5 ভাই বোঝে বাড়িটা চলে গেলে সবার মাথার তারা উপরে ছাদটা চলে যাবে, তাই তখন জল দেওয়ার সময় 5 ভাই একসঙ্গে জল দেয়। আজকে আমাদের মাথার ছাদ চলে যাওয়ার অবস্থা হয়েছে, তাই আমাদের জোটটা করতে হয়েছে, করতে হবে। আগামী দিনে যদি সম্মান নিয়ে বাঁচতে হয়, ছেলে মেয়েদের মুখে একটু হাসি ফোটাতে হয়, আর একটা দেখবেন একটা ইয়াং জেনারেশনকে একটা একদম অন্যদিকে চালিয়ে দেওয়ার জন্য একটা বাইক বাহিনী তৈরি হয়েছে। দেখবেন প্রচন্ড স্পিডে বাইক নিয়ে যাচ্ছে, মদের ফোয়ারা বইছে গোটা রাজ্য জুড়ে, মানে প্রত্যন্ত অঞ্চল, একটা ঘুটঘুটে অন্ধকার গ্রাম, তার মধ্যে একটা মদের দোকান খুঁজে পাওয়া যায়। কেন হলো? কার উপকার হলো এতে? আপনারা বলুন। আপনারা চান আপনার বাড়ির পাশে একটা মদের দোকান হোক? চান আপনারা? গোটা রাজ্য জুড়ে হয়ে গেছে। কারা করলো? কাদের সময় হলো? বাচ্চা বাচ্চা ছেলেগুলোর হাতে এই মদের বোতলটা কারা ধরিয়ে দিচ্ছে? ওই বাইক বাহিনী কারা তৈরি করছে? ওদের দোষ নেই, ওরা তো বাচ্চা, ওরা ছোট, ওরা দেখছে আমাদের তো কোনো স্বপ্ন নেই। নেতা একটু হাওয়া দিচ্ছে, এটা বলছে মাস্তানি কর, দেখে নেবো আমরা, একটু 5,000 10,000 দিয়ে দিচ্ছে, একটু বিরিয়ানি হয়ে যাচ্ছে, আর হাতের কাছে মদের দোকান। আটকানোর দায়িত্ব কাদের? দায়িত্বটা আজকে আমাদের নিতে হচ্ছে, আপনাদের নিতে হচ্ছে। এই ছেলে মেয়েগুলো বড় হয়ে কি করবে ওরা জানে না। ওর কাছে কোনো স্বপ্ন নেই, কোনো কাজ নেই। সারা জীবন নেতাদের খিদমতগিরি করতে হবে, সারা জীবন নেতাদের পায়ের তলায় বসে জীবন কাটাতে হবে। মানুষের মতো বাঁচতে পারবে না। যেদিন মানুষের মতো কথা বলবে, প্রতিবাদ করবে, ওই বলছে কি সব কেস আছে, পানি কেস ঢুকিয়ে দেবে ভেতরে, কথাই বলতে পারবেন না। তাই ভুলে যান অতীত। পশ্চিমবঙ্গের নতুন পশ্চিমবঙ্গের কথা ভাবুন, নতুন ভারতবর্ষের কথা ভাবুন। আপনারা পশ্চিমবঙ্গকে পথ দেখান। এই মিটিংটা এখানে শেষ নয়, এই কথাগুলো আপনারা ছড়িয়ে দিন। কোন দল নয়, ধর্ম নয়, রাজনীতি নয়, এটা মানুষের কথা। আপনাদের কারো আমাকে কোনো প্রশ্ন থাকলে এখানে প্রশ্ন করতে পারেন, আমার কোনো অসুবিধে নেই। যে কোনো মানুষের, যে কোনো দলের, যে কোনো রাজনীতির, যে কোনো মানুষের যে কোনো প্রশ্নের উত্তর আমি এখানে দাঁড়িয়ে দিয়ে যাব। কারণ আমি বিশ্বাস করুন, আমি যা বলছি 100% বিশ্বাস থেকে বলছি, কোনো দল, কোনো পার্টির কথা ভেবে বলছি না। আমি বিশ্বাস করি এই অবস্থা পাল্টানোর ক্ষমতা যাদের আছে, সেই মানুষগুলো এই নির্বাচনে বাম কংগ্রেস জোটের প্রার্থী গোটা রাজ্য জুড়ে লড়ছে। গোটা রাজ্য জুড়ে দেখবেন কত ইয়াং ছেলে মেয়ে নেমেছে। এটা পড়াশোনা করা ভালো ছেলে মেয়ে,
এরা চাকরি বাকরি করে জীবনটা কাটিয়ে দিতে পারতো, করেনি, ওরাও রাস্তায় নেমেছে। তাহলে আমরা বড়রা যদি ওদের হাতটা না ধরি, আমরা বড়রা এই সমস্ত প্রার্থীদের যদি লোকসভায় না পাঠাই, আমরা আয়নার দিকে তাকাতে পারবো না। আগামী দিন যখন মাথার উপর ছাদটা পুরো চলে যাবে, কাউকে দোষারোপ করা পাবো না। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 100 দিনের কাজের এত টাকার গন্ডগোল, 100 দিনের কাজ তো আগেও হতো, কই তখন তো গন্ডগোল হয়নি, তখন তো টাকা আটকে যায়নি। তার কারণ যে টাকা আসতো সেই টাকার হিসেব যেত এবং টাইম মতো টাকা আসতো। ইন্দিরা আবাস যোজনার টাকাও আসতো, 100 দিনের কাজের টাকাও আসতো। যে মুহূর্ত থেকে টাকাটা নিয়ে নানা রকম দুর্নীতি শুরু হলো, সেই মুহূর্ত থেকে টাকাটা ওরা আটকে দেওয়ার সুযোগ পেল। তাহলে দায়টা কার? আপনার নয় মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি এত এত লোককে দুর্নীতি করার সুযোগ দিলেন কেন? 100 দিনের কাজে আবাস যোজনায় কেন দিলেন? আপনার দায়, আপনি স্বীকার করবেন না আমরা জানি। তাই আপনি 24 ঘন্টা মঞ্চে পাখি পড়ার মতো করে বলছেন 52টা ভাতা, 42টা ভাতা এবং ভাতার কথা বলে যাচ্ছেন। আপনারা স্থানীয় নেতৃত্বকে প্রশ্ন করবেন যে কেন পঞ্চায়েত ভোটে আপনারা ভোট দিতে পারেননি। উনি বলছিলেন যদি এত মানুষ ভালো থাকে, সুখী থাকে, আনন্দে থাকে, কেন আপনারা ভোট দিতে পারেন না? এবার সুযোগ আছে, সবাই প্রস্তুত হয়েছে। আপনারা একটু প্রচারটা ছড়িয়ে দিন চারিদিকে যে এবার বাম কংগ্রেস জোটকে যে কোনো মূল্যে দিল্লি সংসদে পাঠাতে হবে, একদম জোটবদ্ধ লড়াই লড়তে হবে। এই বাম কংগ্রেস প্রথম ইউপিএ সরকার যখন সরকার চালিয়েছিল, কংগ্রেসের সরকার, বামেদের সমর্থন ছিল 100 দিনের কাজের প্রকল্প, সেই সময়ের প্রকল্প। তখন ওরা একবারও বলেনি যে আমরা না থাকলে প্রকল্প পাবেন না। লক্ষ্মীর ভান্ডার এরা বলে বেড়ায় যে আমরা না থাকলে কে দেবে। তার কারণ লক্ষ্মীর ভান্ডার আপনার অধিকার নয়, এটা আইন করা হয়নি, ওটা ওদের ইচ্ছাধীন, ইচ্ছা হলে দেবে না হলে দেবে না। কিন্তু 100 দিনের কাজ ওই সময় সরকার আইন করে দিয়েছিল যে সরকার পাল্টে যাক, বিজেপি আসুক, যারাই আসুক, 100 দিনের কাজ ওই রকমই থাকবে। এইটা ছিল তাদের দায়িত্ববোধ। কেন এখানে হলো না? কারণ এটা আইন করে দিলে আপনাকে আর ভয় দেখানো যাবে না যে টাকা দেব না। আপনাকে প্রত্যেক মুহূর্তে ভয় দেখিয়ে, গরিব বানিয়ে, শুধু আপনার হাতে কিছু টাকা দেব, আপনি মিনিমাম মানে সে আর টাকা মানে 10-20 হাজার নয়, 500,000 দেব, আপনি তাই নিয়ে বেঁচে থাকুন। এই পশ্চিমবঙ্গ আমরা চাই না, এ ভারতবর্ষ আমরা চাই না। আমরা ধর্মের ভিত্তিতে ভোট চাই না, আমরা সম্প্রদায়ের ভিত্তিতে ভোট চাই না। আমরা চাই আমার এখানকার কোনো সমস্যা হিন্দু মুসলমান একসঙ্গে মিছিল করবে, একসঙ্গে লড়াই করবে, এইটা ওদের রাতের খুব টলিয়ে দেবে। তাই ওরা চায় নানাভাবে বিভেদটা ঘটাতে। তাই চারিপাশে এত ঘটনা ঘটছে দেখতে পাচ্ছি আমরা। আর ফেসবুকে, মোবাইলে যা দেখবেন, এমন একটা সময় এসেছে সেই ঘটনা, প্রত্যেকটা ঘটনা বিশ্বাস করার আগে 10 বার ভাববেন, কারণ ওখানেও নানা রকম জিনিস এরা ছড়িয়ে বেড়াচ্ছে। কারণ এদের হাতে প্রচুর টাকা আছে, প্রচুর টাকা আছে, এরা নিয়ন্ত্রণ করতে পারে। ফেসবুক, মোবাইলে কি হবে না হবে টাকা দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। আমি আপনি পারবো না, ওরা পারবে। তাই ওই প্রচারও বিভ্রান্ত হবেন না, নিজের অভিজ্ঞতা কাজে লাগুন। আপনার বাড়ির ছেলে মেয়েদের কি হয়েছে, আপনার পরিবার কেমন আছে, আপনি কিসে ভালো থাকবেন? কেন কলকারখানা হলো না? কেন 100 দিনের কাজের টাকা আসছে না? কেন আবাস যোজনার টাকা আসছে না? কেন বাংলাদেশের সাথে এই বাণিজ্যর প্রস্তাব এখনো লোকসভায় কেউ দেয়নি? তার কারণ ওরা কেউ চায় না আপনারা একটু ভালো থাকুন, ওরা চায় আপনারা আরো গরিব হন, আরো গরিব হন, তাহলে ওরা টিকে থাকবে। আপনারা ভালো থাকলে ওরা টিকতে পারবে না। তার কারণ আপনার হাতে একটু অর্থ এলে, শিক্ষা এলে, স্বাস্থ্য এলে, আপনি খোলা মাথায় ভেবে ভোটটা দেবেন, তাহলে ভোটটা ওরা পাবে না। আরে মায়েদের বলবো, পশ্চিমবঙ্গের ভোটে মহিলাদের বলবো, একটা বিরাট ভূমিকা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মঞ্চে আপনাদের কথা বলেন। একটা জিনিস খারাপ লাগে আমার, বিভিন্ন জেলার মিটিংয়ে দেখি স্কুলের মেয়েরা সামনে বসে থাকে, উনি বলেন আমার কন্যাশ্রী মেয়েরা কোথায়, তারা হাত তুলে বলে। আমার খুব খারাপ লাগে। কোন মিটিংয়ে কোনোদিন দেখেছেন স্কুলের ছেলে মেয়েদের গিয়ে কোনো মন্ত্রীর সামনে এরকম লাইন দিয়ে বসে থাকতে কোনোদিন দেখেছেন? আপনাদের যারা এখানে বয়সে বড় আমার থেকে, তারা বলুন কেন যেতে হয়? মাননীয় মুখ্যমন্ত্রীর মিটিংয়ে, ওই জেলায় পরিষদ, জেলায় যে মিটিং গুলো হয় সরকারি, তার সামনে লাইন দিয়ে ওই স্কুলের মেয়েগুলোকে কেন বসে থাকতে হয়?
স্কুলের ছেলেগুলোকে কেন যেতে হয়? ওদের তো যাবার কথা নয় ওখানে। এবং যে ভাষায় মুখ্যমন্ত্রী বিরোধীদের আক্রমণ করেন, ওই বাচ্চাগুলো ওখানে বসে কি শিখছে? কে বলবে কথাগুলো? আপনাদের বলতে হবে, মায়েদের বলতে হবে। পাঠাবেন না কন্যাশ্রী পাওয়ার জন্য আপনি আপনার মেয়েকে মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং এর সামনে বসিয়ে দেবেন না। ওদের বলবেন ওই টাকা তোমাদের হকের টাকা, কোনো মুখ্যমন্ত্রী দিচ্ছেন না, তোমাদের হকের টাকা, তোমার বাবার রোজগারের ট্যাক্সের টাকা তোমাদের দিচ্ছে। কোন মুখ্যমন্ত্রী দয়ার দান নয়, কোন প্রধানমন্ত্রী দয়ার দান নয়। এটা আপনারা বলবেন আপনাদের ছেলে মেয়েদের। আত্মসম্মান নিয়ে বাঁচার কথা বলুন। আমি আশা করবো আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আপনাদের এখানে বিজয় উৎসব হবে। আমি বাম কংগ্রেসের জোটের পক্ষে সমর্থক হয়ে এসেছি, এখানে মোহাম্মদ সেলিমের হয়ে আমি সমর্থনে এসেছি। আমি বহরমপুরে অধীর চৌধুরীর সমর্থনে আবেদন জানাচ্ছি, জঙ্গিপুরে মোর্তাজা সাহেবের সমর্থনে আবেদন জানাচ্ছি। এবার সবাই প্রস্তুত, কোনো পাওয়ার দেখিয়ে ভয় দেখিয়ে আটকানো যাবে না যদি আপনারা ঠিক থাকেন। আমার বিশ্বাস মোদি বলুন, আমাদের মাননীয়া দিদি বলুন, কেউ আপনাদের এই ভাতার গল্প দিয়ে আর বিভ্রান্ত করতে পারবেন না। আমরা ভাতার ভাত চাই না, আমরা হকের ভাত চাই। আমি আমার সম্মানের রোজগারের টাকায় ভাত খেতে চাই। আর যে গরিব তার ঘরে যে ভাতাটা যাবে সেটা তার হকের ভাতা বলতে চাই, সেটা দয়ার নয়। তার টাকার 3 গুণ করা হোক, সে বেশি করে পাক, তার কারণ তার প্রয়োজন আছে এবং তার হক ওটা, তার অধিকার ওটা। মানুষকে স্বাস্থ্য দেওয়া, খাদ্য দেওয়া, বস্ত্র দেওয়া, বাড়ি দেওয়া সরকারের অধিকারের মধ্যে পারে, ওটা দান নয়, ওটা তার হক। যারা ভাতা পাচ্ছেন তারা জেনে রাখবেন ওটা আপনার হক, কোনো দয়া নয়, কারো দাক্ষিণ্য নয়, কারো অনুকম্পা নয়। রাষ্ট্রের দায়িত্ব আছে আপনার শিক্ষা, আপনার স্বাস্থ্য, আপনার বাসস্থান দেওয়ার দায়িত্ব আছে, এটা আপনার সংবিধান সম্মত অধিকার। কারো অনুকম্পায় আপনারা বেঁচে নেই। আপনাদের প্রত্যেকদিনের লড়াই আপনারা লড়ছেন, লড়াই আপনাদের লড়তে হবে। গুলি নয়, বন্দুক নয়, বোমা নয়, ধর্ম নয়, আপনাদের লড়তে হবে ন্যায়ের লড়াই। দুর্নীতিমুক্ত সরকার চাই, স্বচ্ছ প্রশাসন চাই, মানুষের হাতে কাজ চাই, সমস্ত রকম বিভেদ ভুলে একটা স্বচ্ছ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের বুকে সরকার চাই। এবং পশ্চিমবঙ্গের বুকে এই রাজ্য থেকে, এই জেলা থেকে পশ্চিমবঙ্গ এই রাজ্যকে পথ দেখাবে, আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে। আমার বিশ্বাস আপনারা সবাই এই লড়াইতে বাম কংগ্রেসের জোটের সমস্ত প্রার্থীদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।